নমস্কার, আমি শরৎ চক্রবর্তী। খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যার মুখোমুখি হয়েছি একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবেই চিহ্নিত ভাস্কর গাঙ্গুলি। নমস্কার নমস্কার নমস্কার। ভাস্কর এমন একজন খেলোয়াড় যে শূন্য থেকে শীর্ষে পৌঁছানো যে বলি আমরা যারা উঠেছে, ভাস্কর সেই বিরল একটা ক্রীড়াবিদ যে 4 গোল দিয়ে শুরু, জীবনের একটা বড় ডার্বি 4 গোল দিয়ে শুরু, 4 গোল খেয়েছে সেই মানুষ ভারতবর্ষের ক্যাপ্টেন হচ্ছে এশিয়াডে 82 এশিয়াড 1982 দিল্লিতে যে এশিয়াড হয়েছিল তাতে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিল ভাস্কর গাঙ্গুলি এবং একমাত্র এশিয়াডে প্রথম বাঙালি কোনো গোলকিপার ক্যাপ্টেন হয়েছে। সুতরাং তার জন্য আমার মনে হয় আমরা খুব গর্বিত। আজকে গর্ব হিসাবে যেহেতু ভাস্কর গাঙ্গুলির নাম বারবার বলছি, ভাস্কর নিজেও এত উচ্চতায় পৌঁছেছে কিন্তু নিজেকে কিন্তু খুব সাধারণভাবে তার জীবনযাপন, তার চিন্তাধারা সব কিছুকে সে কোনো জায়গায় এমনভাবে ছড়িয়ে রাখেনি যেখানে তাকে কোনো কিছুতে তাকে মানে নেগেটিভ কিছু বলা যাবে। আমি বারবার যেটা জানতে চাইছি, ভাস্কর গাঙ্গুলি তো আরও অনেক কিছু পেতে পারত, যেই জায়গায় পৌঁছেছিল বা ভারতবর্ষের শ্রেষ্ঠ গোলকিপার ক্যাপ্টেন এশিয়াডে, সেই জায়গায় কিছু না পাওয়ার আক্ষেপ। যা ফুটবল আমাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, এর থেকে যদি বেশি কিছু পাওয়া যেত সেটা উপরই পাওনা হয়ে যেত। আমার কোনো আক্ষেপ নেই ব্যাপারে, এখন পর্যন্ত কোনো আক্ষেপই নেই। জানি অনেক কিছু দিয়েছে, এখনো মানুষ দেখলে রাস্তাঘাটে চেনে, দু একজন চেনে, সেটাই বড় পাওনা। এবং আজকে যে আমার দীর্ঘদিনের বন্ধু সাংবাদিক তুই যে ইন্টারভিউ নিতে এসছিস, আমি ফুটবল খেলেছিলাম বলে তো এসছিস না ঠিকই, এতে বড় বড় এটাই যথেষ্ট। এই তৃপ্তিটাই এর থেকে বড় বড় কি হতে পারে। যেমন একটা ঘটনা বলি, আমি একদিন মিনি বাসের ডালহৌসি থেকে ফিরছি, তো আমার সঙ্গে বন্ধু ছিল, ওর নাম প্রদীপ সরকার, আমার সঙ্গে কাজ করতো। ও দুটো টিকিট কেটেছে, ও সামনে বসেছিল না পিছনে বসেছিল। তো কন্ট্রাক্টর টিকিট কাটতে 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 আমার কাছে এসছে, দেখে ও চিনতে পেরেছে ভদ্রলোক। দেখে বললো, টিকিট হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। ভদ্রলোক আমার কাছে এসে প্রায় পায়ে হাত দিয়ে প্রণাম করে আর কি, যে লজ্জা লাগছিল। আলাম না না, ও গিয়ে ওর দিকে থেকে গিয়ে বললো টিকিটটা দিন, টাকাটা ফেরত নিন। এর থেকে বড় বড় না কি? ঠিকই, কিন্তু তোর চেয়ে মানে অনেক পরের প্রজন্মের অনেক খেলোয়াড়, আমি একটা উদাহরণ বাইচুংয়ে দিচ্ছি, সে নিজেকে যেভাবে ভারতবর্ষ জুড়ে মেলে ধরেছে, একাডেমি গড়া থেকে শুরু করে তার বন্ধু পর্যায়ে সব বলিউডের নায়করা বন্ধু, এই যে ব্যাপ্তি, এটাতে মনে হয় যে কোথাও তুই নিজেকে মেলে ধরতে পারিস। একটা ব্যাপার, সময় পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে চলতে হয়। আমাদের সময় এসব ছিল না, এখন হয়েছে। এখন নিজেকে প্রচার করার একটা ব্যাপার আছে, প্রচার মাধ্যমের সঙ্গে কন্ট্যাক্ট রাখা এখন অনেক জরুরি। যেন মোবাইল ফোন, ওরা কি বলে, ল্যাপটপ। বাইচুংরা তো এই প্রজন্মের ছেলে, ওরা অনেক আমাদের দিকে অনেক বেশি অ্যাডভান্স। তুই আমাদের সময়কার প্লেয়ারদের কথা যদি ধরি বা তার আগের প্লেয়ারদের কথা যদি ধরিস, তারা কিন্তু এইরকমভাবে নিজেকে কেউ মেলে ধরতে পারেনি। একজন গ্রেট প্লেয়ারের নাম বলি, সুধীর কর্মকার। ঠিকই, তাকে এখনকার প্রজন্মে বা আমাদের ভারতীয় ফুটবলকে হয়তো চেনেও না যারা যারা ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা আছেন, তাদের অনেকে তো তার নামই জানে না। সেই যে এশিয়ার বেস্ট ডিফেন্ডার বলে স্বীকৃতি পেয়েছে 70 সালে, তার নামও হয়তো অনেকে জানে না। আমি ঘটনাচক্রে সিইও হয়েছিলাম, সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টেড সিইও ছিলাম, ভারতীয় ফুটবল ফেডারেশনের সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টেড সিইও ছিলাম, যে ফেডারেশনের কাজকর্ম দেখার জন্য, ইলেকশন করে দেওয়ার জন্য। আমি দু একজনকে জিজ্ঞেস করেছিলাম, চুনি গোস্বামী চেনেন? নাম জানেন। দুর্ভাগ্য আমাদের দেশে এই চোখগুলো। না, এটার জন্য দায়ী কে? যারা জানে না তারা দায়ী, না সেরকম ভাবে প্রচার পায়নি বা প্রচার মাধ্যম? যারা অল ইন্ডিয়া ফুটবল কর্মকর্তা, তারা যদি না জানে, জানার দায়িত্ব তো তাদের, যে এই প্লেয়ারগুলো খেলে গেছে। এই যে ভারতবর্ষে যারা বড় প্লেয়ার খেলে গেছেন,
তাদের জানানোর দায়িত্ব কাদের? ফেডারেশনের, সব ফেডারেশনের এবং সাংবাদিক বন্ধুদের। তারা যদি না জানায়, কেউ 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 বলবে নিজেও পেটাবে। আজকে তুই যে প্রসঙ্গটা তুললি, বাইচুং বল, সুনীল ছেত্রী বলে, আজকে প্লেয়ার আছে, তারা যদি প্রচার মাধ্যম যদি তাদেরকে যদি ফ্রন্ট লাইনে না আনতো, তাহলে তো এই প্রচারটা হতো না। তারা যেমন প্রচারের আলোয় থাকতে পেরেছে, তার জন্য পেরেছে মিডিয়া সাংবাদিকদের জন্য পেরেছে। এখনকার প্রচার মতো অনেক বেশি স্ট্রং, সেটা ঠিক, সেটাকে যে ব্যবহার করতে পেরেছে সেই সাকসেসফুল হয়েছে। কিন্তু ওদের মেলামেশার বন্ধু লেভেলটা আজকে ধর তোকে মিনি বাসে চাপতে হচ্ছে। আমি একটা কথা বলবো একটু আগে, যে জায়গায় আমি একটু আগে কথা বললাম, এই মেলামেশার মাধ্যমে তো প্রচার মাধ্যমে হাইপ করে দিয়েছে। আজকে বাইচুং বল, সুনীল বল, যে কেউ বল, এই দুইজন ছাড়া আর সেই প্রচার মাধ্যমের সঙ্গে অত হাইপিকেও পায়নি। ওদের সমসাময়িক যারা খেলোয়াড় আছেন, ওদের মধ্যে পেরেছে যেতে পারেনি, ওরা পেরেছে। কারণ প্রচার মতন বড় মিডিয়াটা সাংঘাতিক ব্যাপার। এই ব্যাপারটাকে যে ব্যবহার করতে পারবে সে সাকসেস হবে। আর তুই তো নিজে মনে করিস কি যে তুই যে পর্যায়ে ফুটবল খেলেছিস, ইন্ডিয়া টিমের এশিয়াডে ক্যাপ্টেন, আমি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন তো অনেকেই। আমি একটা কথা বারবার করে বলি, এখনো যে লোকে আমাদের চেনে, এই যে তুই ইন্টারভিউ নিতে এসছিস, বা লোকে আমাদের রাস্তাঘাটে এখনো চেনে, 2-4 জন চেনে, যাদের বয়স 40-এর উপরে, তারা এখনো চেনে বা নামটা শুনলে মনে রাখে, হ্যাঁ খেলতো একসময়। এটাই বড় পাওনা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সময়টাকে যদি অস্বীকার করিস, তাহলে দিক দুঃখ পাবে। এখন তুই বলতে পারিস যে এরা এত টাকা পায়, এই সময় এত টাকা আছে, পাচ্ছি। তোর সময়ও তুই পেয়েছিস, আমার সময় যে টাকাটা ছিল সেটা পেয়েছি আমরা। হয়তো কোম্পানির আমি একটু কম পেয়েছি, অনেক আমার একটু বেশি পেয়েছি, সে নিয়ে দুঃখ করতে কোনো কারণ নেই। না, এই আমি একটু আবার এই প্রসঙ্গ থেকে বেরিয়ে বলছি যে মোহনবাগানে যখন প্রথম সই করলি, মোহনবাগানের সেই ডার্বি ম্যাচের অভিজ্ঞতা তো জীবন তো বদলে দিয়েছে, একটা নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিয়েছে। আমার মনে হয় কি সেটা মোহনবাগানে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল, না একটু অপেক্ষা করে ইস্টবেঙ্গলে ডাক পড়লে ভালো হতো? ওই সময় সবে 18 বছর পা দিচ্ছে, কৈশোরে একদম। সুতরাং বড় টিমে খেলার ইচ্ছা সবারই থাকে। আমার সঙ্গে সুযোগ এসেছিল এবং শুরুটা আমার খারাপ করিনি ওই মোহনবাগান 75 সালে। তারপরে কলকাতা প্রায় শেষ ম্যাচ 30 সেপ্টেম্বর 5 গোল মোহনবাগান খেলো, তোমাদের 4 গোল আমি খেলাম। আমি সবসময় বিশ্বাস করি যে গোল, যে কোনো গোল খাওয়াটাই গোলকিপারের কাছে কৃতিত্বের ব্যাপার নয়, সে যে কোনো মনে করি এটা হলো এটা করা যেত। 5 গোলের দায়িত্ব আমি নিতে বাধ্য, যেহেতু গোলকিপার আমি ছিলাম। এবং আমি এখনো বিশ্বাস করি, দর্শকদের কাছে আমি সবসময় দুঃখ প্রকাশ করি যে তাদের এখনো এই 5 গোলের কথা শুনতে হয় বলে। ইদানিং ইস্টবেঙ্গল মনে হচ্ছে অনেকে 4 গোল খেয়েছে, 5 গোল খেয়েছে, 6 গোল খেয়েছে, এগুলো না চাওয়া হয় না। পৃথিবী জুড়েই ব্রাজিল 7 গোল খেয়েছে, জার্মান 6 গোল খেয়েছে, এগুলো নিয়ে আলোচনা না। কিন্তু আমাদের সময় যে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে যে দর্শকদের মধ্যে উন্মাদনাটা ছিল, সেটা এখন অনেক কমে গেছে। এই কারণে কমে গেছে, আগে বাংলার ছেলেরা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতো, এবং ভিন রাজ্যের যা খেলোয়াড়রা ছিলেন, তারা কলকাতায় খেলতে আসবেন বলে তাদের একটা ইচ্ছা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কলকাতায় ফুটবল না খেললে তারা বড় প্লেয়ার বিবেচিত হতো না। কনসেপ্টটা পাল্টেছে। যেই সময় মোহনবাগানের মানে অফার পেয়ে সই করলি, সেই সময় আর হাতে ক্লাব ছিল? আরে তখন ওই সব জুনিয়র বেঙ্গল খেলে মোহনবাগান খেলে সই করেছে। ওই সময় তো মোহনবাগানে অফার পাওয়া মানে তো অন্য ক্লাব সঙ্গে ভাবার চিন্তা করার ব্যাপারই নেই, সেটা তো সময় পাইনি। তার আগে তো আমি কতগুলো ম্যাচ খেলেছি, মোহনবাগান বড় ম্যাচও খেলেছি, আমি জিতেও ছিলাম, এটা কেউ জানা কিন্তু।
ওটা একটা ঘটনা, দুর্ঘটনা। এই ঘটনাটাকে কিভাবে দেখিস? মানে এই গোল খাওয়াটা গোলকিপারের কাছে তো একটা সবসময় বেদনার। একটা ব্যাপার তোকে এসে ক্লারিফাই করি, যে তখন এসব বুঝতাম না, বা আমাদের ওই সময় প্রচলন ছিল না। আমাদের টিমটা কেন কোলাপস করলো, এখন মনে হয় ভাবি কেন কোলাপস করলো। আমরা ডায়মন্ড হারবারে প্র্যাকটিস করতে গেছিলাম ম্যাচের 2-3 দিন আগের থেকে। জল কাদায় প্র্যাকটিস করেছি। তার থেকে আরো বড় ভুল ছিল আমার মনে হয়, এখন মডার্ন ফুটবলে যা দেখে ভাবি যা ফুটবলারগুলো যা ইয়ে হয়েছে। ওই দিন সকালে ডায়মন্ড হারবার থেকে আমরা বাসে এসেছিলাম কলকাতায়। অনেকটা সময় লেগে গেছিল, রাস্তাঘাটে ছিল না 75 সালে। এসে খেয়ে দিয়ে আর কারো শরীর চলছিল না, আমারও যেটা মনে হয়। আচ্ছা, ক্লান্তি এবং শরীরে যে বসে বসে এসছি, শরীরটা ঠিক কারোরই নড়াচড়া করছে। এটা আমার এখন মনে হয়, এখনকার চিন্তা ভাবনা যা দেখে ভাবি হয়তো সেটা উচিত হয়নি। যদি না হতো, কলকাতা থেকে যদি ম্যাচ খেলতো হয়তো 5 গোল খেত না, হারতো হয়তো। এখান থেকে কল্যাণীতে যারা ম্যাচ খেলতে যাচ্ছে, দিনে দিন ম্যাচ খেলে আবার ফিরছে, এখনো তো সেই বাসে করে যাচ্ছে, কি ম্যাচ খেলছে। তখন বাসে করে, তখনকার রাস্তাঘাটটা দেখো, খারাপ ছিল। ড্রাইভার থেকে তখন আসতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেত। এখন কল্যাণী যেতে 1 ঘন্টা 100 ঘন্টা লাগে। তা লাগে। এটাও কিন্তু সাইন্টিফিক না, এটাও সাইন্টিফিক না। যেটা বসে বসে দিকে একদিন আগে চলে যাওয়া উচিত, রেস্ট নেওয়া উচিত, দেখা উচিত, এটাও সাইন্টিফিক নয়। কিন্তু প্রথম গোলটা খাওয়ার পর তোর কি মনে হয়েছিল যে 4 গোলে গিয়ে পৌঁছবো? কখনই ভাবি, হয়ে গেল ফটাফট গোল হয়ে গেল। ওই বললাম, হয়তো এটা আমার ধারণা যে একটা শারীরিক দিক থেকে বসে আসা 3-4 ঘন্টা, এটা শরীর তবে যে খেতে নেওয়া। এখন যেমন এখান থেকে কল্যাণী খেলতে যায়, এই ফুডগুলো খাবে, জানি অনেক সাইন্টিফিক ওয়েতে খাওয়া দাওয়া চলে, এটা হতে পারে। তার মানে আমি এই কারণে বলছি যে আজকে 75-এর, আচ্ছা 2025 এসেও ভাস্কর গাঙ্গুলিকে এটা ব্যাখ্যা দিতে হয় যে 4 গোলের স্মৃতিটাকে। তার এটা সারা জীবন ধরেই ব্যাখ্যা দিতে হবে, যতদিন না পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে এবং সেটা সেলিব্রেশন হচ্ছে। আজকে সেটা সেলিব্রেশন হচ্ছে। এবং এটাকে কিভাবে দেখিস? মানে যে এখন যেহেতু তুই ইস্টবেঙ্গলের লোক, আমি সেলিব্রেশন আমি মজা পাই, দেখ আমাদের একটা সেলিব্রেশন হচ্ছে, বেশ ভালো লাগে। সেলিব্রেশন আমি গেছিলাম, এও বলেছিলাম যে বলা এটা আমি এখানে উপস্থিত আছি, কিন্তু যেদিন রিসেপশন দেওয়া হয় 4 গোল এখানে উপস্থিত আছে, কিন্তু এনজয় করছি ব্যাপারটা। সত্যি যার বিরুদ্ধে গোল করেছে যারা, তাদের মধ্যে তো সবাই বেঁচে নেই, যারা ছিল তারা সেদিন মঞ্চে ছিল। বলো আমি এনজয় করছি যে এটা আমাকে নিয়ে একটা সেলিব্রেশন হচ্ছে। আমি 5 গোল 4 গোল উপস্থিত। আচ্ছা, এই 4 গোল যদি না হতো, অথবা এই মনমান যদি এই ম্যাচটা জিততো, ভাস্কর গাঙ্গুলি সেরা ফুটবলটা খেলতো, তাহলে ভাস্কর গাঙ্গুলি মনমানে থেকে যেত কি? হয়তোবা থাকতো, থেকে যেত। আর তার কেরিয়ারটা অন্যভাবে আজকে ইস্টবেঙ্গলে এসে ভাস্কর হয়তোবা আমি এত দূর আসতে পারতাম না। আচ্ছা, হয়তোবা ইস্টবেঙ্গল ক্লাবে এসে আমার খেলার স্টাইলটাই বদলে গেল, যে জীবনে ধাক্কা খেলে মানুষ যে কী হতে পারে সেটা বুঝতে শিখল, যে একটা বড় ধাক্কা প্রয়োজন থাকে, নাহলে গতানুগতিক হয়ে যায়। মানে ওই 4 গোল আশীর্বাদ হয়ে এসছে, আশীর্বাদ হয়ে আমার জীবনে এসছে। আচ্ছা, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? একটা ইস্টবেঙ্গলের খেলা একটা অন্যরকম মাধুর্য আছে। এখানে খেলতে নেওয়ার আগে কেউ হারে না, যে ম্যাচ জিততে যায় তাই বলে ম্যাচ হারেনি, হেরেছি, কিন্তু সবসময় একটা টেন্ডারসিটি থাকে আমরা ম্যাচটা জিতব, হারার জন্য আমরা যাচ্ছি না। এবং আমি সবসময় বলি, এখনও বলি, আমাকে যে ইস্টবেঙ্গল ক্লাব ডাকবে এটাই আমার কাছে কল্পনার বাইরে ছিল। মোটামুটি তখন আমার ফুটবল ক্যারিয়ার শেষ হবে, এটা সিলমোহর পড়ে আছে। ওই সময় যদি পল্টুদা, জীবনদা, মৃত্যুকে ওরা না পাঠাতো, হয়তো আজকে হসপিটাল হতাম না।
সেই জন্য আমি এই তিনজনের কাছে বেশি করে কৃতজ্ঞ। তারা কি দেখলো ভাস্কর গাঙ্গুলি? আর তারা কি দেখেছেন পরবর্তীকালে তো মনে হচ্ছে জিজ্ঞাসা করেছিস যে তোমরা আমাকে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি। পল্টুদা বললো, পল্টুদা আমাকে জিজ্ঞেস করেছিল পরবর্তী পর্যায়ে, বলে দেখ আমরা চিনি, ফুটবলটা একদিন ধরে গেছিল, আর জীবনদা তো এক কথা বলতো, তুই বুঝতে হইবে না। এই যে প্লেয়ার চেনা, যেমন আগে শুনতে জ্যোতিষ গো চিনতেন, প্লেয়ার ধরে নিয়ে আসতেন, এদের তো হয়তো আমি ইস্টবেঙ্গলতে এসে হারিয়েও যেতে পারতাম, আরো খারাপ সিচুয়েশন হতে পারত। কিন্তু ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি তার সুযোগের মর্যাদা দিয়েছি। সেই কারণে এই ক্লাবের প্রতি তোর আমার দায়বদ্ধতা, কৃতজ্ঞতা আমার কৃতজ্ঞতা আছে, ছিল, আছে, থাকবে। তাহলে 80 সালে কেন এইতে গেলি আমাডানে? এইবার একটা কথা বলি, দায়িত্ব কৃতজ্ঞতা ছিল, অস্বীকার করি না, এখনো করছি না। কিন্তু কিছু কিছু সময় হয় কি, মানুষের সম্মানটা বড় ব্যবহার হয়ে যায়। তুই যদি আমাকে অসম্মান করিস অন্য কারো কথায়, অন্য কারো এসে, দিনের পর দিন সহ্যের মানুষের সীমা থাকে। সে অসম্মান, অপমানিত হয়ে ক্লাবে থাকার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি। যারা অপমানিত করেছিল তারা যখন চলে গেল, আমি চলে আসলাম। না, এই 80 সালে চলে আসাটা মোহামেডানে এক ঝাঁক ফুটবলার সই করলো, সুরজিৎ সেনগুপ্তর নেতৃত্বে বলা হয়। এটার জন্য কি এখন কোনো আক্ষেপ আছে, বা মনে হয় যে যা করেছে ঠিক করেছে, না একটু সহনশীলতা, একটু ধৈর্য ধরলে? আমি জীবনে যা করেছি ঠিক করেছি মনে মনে করি। আচ্ছা, কারোর উপর দোষারোপ করতে চাই, কি করতে হয়। আমার মনে হয়েছিল ওই সময় একটা প্রতিবাদ করার দরকার ছিল, করেছি। আমার মনে করে ফিরে আসা উচিত, এসেছি। না, আমি হচ্ছে ওই সময় তো নিশীথ ঘোষের সেক্রেটারি, ক্লাব সেক্রেটারি, তার বিরুদ্ধেই তো ক্ষোভ ছিল। একা নিশীথ ঘোষ, আরো কয়েকজন ছিল, নাম বলবো না কারণ এই জগতে নেই, ঠিক আছে, নাম বলে দর্শনা করা আমার নেই, পোষায়নি, ছিলাম না। কিন্তু এই যে কর্মকর্তারা, ও তো নিশীথ ঘোষের যুগ চলে গেছে, তারপরে যে কর্মকর্তারা এসে তার বিরুদ্ধে প্রায় কষ্ট হোক, দুঃখ হোক, অপমান হোক, সব কিছু হোক, মনোরঞ্জন ভট্টাচার্য মনমান চলে গেছিল। সেটা কোনভাবে, যেই কর্মকর্তাদের কাছে তুই কৃতজ্ঞ, সেই কর্মকর্তাদের উপর রাগ অভিমান করে কিন্তু মনা, ওটা মনার ব্যাপার, হয়তো সাময়িক অভিমান হয়েছিল, আর সেই কর্মকর্তা কোথায় ফিরে এসছে। শেষ জীবনটা তো ইসমত রিটায়ার করেছে। তার মানে সবারই মান অভিমান থাকে। মানুষের মান অভিমান থাকবে না, এটা তো অস্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক। আমি বলছি আজকে মনে হয় যে ইস্টবেঙ্গলে ঘরের ছেলে, এতে তোর মানে মোহনবাগান, তারপরে তো মোহনবাগান যাওয়ার সুযোগ ছিল, গেছিও তো একবার 90-তে গেলাম না। হ্যাঁ, তারপরে আমি তখন তো শেষের দিকে ব্যাপারটা মনেও শেষের দিকে গেছে, শেষের দিকে একদম শেষের দিকে। এগুলো হচ্ছে তাদের সঙ্গে যখন মানে মান অভিমানের ব্যাপার চলে তখন এগুলো হয়। কিন্তু যখন যে ক্লাব থেকে নিজে স্টাবলিশ করছি, সেই ছিল, আছে, থাকবে। এই তিনটে ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, তিনটে ক্লাবেতে খেলা হয়ে গেছে। মানে এখন কি মনে হয়েছে পরিবেশগত দিক থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলের দুজনের ফারাক কি মনে হয়? সবচেয়ে ভালো পরিবেশ হচ্ছে ড্রেসিং রুম, সবচেয়ে ভালো ইস্টবেঙ্গল ড্রেসিং রুম। এখানে কেউ ছোট, কেউ বড়, কেউ দেখার নেই, সবাই সমান। আর মোহামেডান সৈনিক ক্লাবে খেলার অভিজ্ঞতা বলি, মোহামেডান দর্শকদের তুলনায় সাপোর্টাররা ভীষণ ভালো। ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার হচ্ছে মোহামেডান, ইস্টবেঙ্গলের পরেই মোহামেডান সাপোর্ট। মোহামেডান সাপোর্টার আমি সবসময় ভালোবাসি এই কারণে, ওরা খেলা ভালোবাসে, 5 গোলে আছে ওরা মাঠে আসবে। আচ্ছা, মোহনবাগানের দর্শক নিয়ে বা সমর্থক, আমি ক্লাব প্রশাসন, আমি কোনো ক্লাব দর্শক সমর্থক নিয়ে কথা বলতে চাই এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে ভালো লোকে ভালো খেলা দেখতে আসে। আমরা চাই আজকাল ভালো খেলুক, দর্শকদের
কখন দুঃখ অনুতাপ হয় যখন তার ক্লাব না জিততে পারে। ঠিকই। আমি তাও বলছি মোহনবাগানের পরিবেশ, প্রশাসন এই নিয়ে তোর অভিজ্ঞতা? আমার পরিবেশ প্রশাসন নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রশাসন যে ভালো হলে পরিবেশ ভালো হবে, কিন্তু মোহনবাগানের সমর্থকদের নিয়ে আমার ভালো লাগে। তারাও 3 দলের সমর্থকরা চায় ক্লাব জিতুক, সে তো চাইবে। সমর্থকদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এই যে 3টে ক্লাব খেলা হয়ে গেল, ইস্টবেঙ্গল থেকে নিজেকে প্রতিষ্ঠা করা, আরও বেশি উচ্চতায় পৌঁছানো, সব কিছু, কিন্তু কোচ হিসেবে কেন? তুই তো ছিলি, গোলকিপার কোচ ছিলি, এমনি কোচিং টিমের দায়িত্বে ছিলি, তারপরে কোচ হিসেবে নিজেকে পারলি না কেন? আমি গোলকিপার কোচ মানে একমাত্র 1.5 মাস ছিলাম না। তারপরে কোচিং কোর্সটা হচ্ছে এখন লাইসেন্স হয়ে গেছে, সেটা একটা কারণ। সবচেয়ে বড় আমাদের প্রজন্মের খেলোয়াড়দের এই যে কোচিং লাইনে আসতে না পারাটা, এটা হচ্ছে আমাদের দূরদর্শিতার অভাব, 1 নম্বর। 2 নম্বর, যে তখন আমাদের এই সিস্টেম চালু ছিল না যে কোচিং করতে গেলে কোচিং লাইসেন্স লাগবে। এটা আমরা আমাদের দূরদর্শিতা অভাব, আমাদের কোচিং লাইসেন্স নেই। এমনিও তুই যতটা কোচিংয়ের দিকে ঝুঁকেছিলি, তাতেই মনে হয়েছে কি কাজটা কি কঠিন, যেটা পিকে ব্যানার্জি, অমল দত্তরা? একটা কথা বললাম আমি, যে তার জন্য প্রসেস চাই। এক জায়গায় ফিল করলে আরেক জায়গায় যাওয়া যায়, কিন্তু কোচিং লাইসেন্স না থাকার জন্য আমরা কোথাও যেতে পারি। সেই জন্য তুই চেষ্টাও করিসনি। আর তারপর একটা বয়স হয়ে গেল, বয়সে বড় কোচিং লাইসেন্স দেবে না। এমনি ইচ্ছে ছিল কোচ হয়ে নাম প্রতিষ্ঠিত হওয়া? আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না। এখন এই অবস্থা থেকে ভাবি কোচিং লাইসেন্সটা করলে ভালো হতো। এখন আমাদের বয়স 70-71 বছর বয়স হয়ে গেল। আরও আগে 55-56 সালে কোচিং নিয়ে দিতাম বয়সে, তাহলে হয়তো ইন্টারেস্টটা থাকতো। এখন যেহেতু লাইসেন্স নেই, তো ইন্টারেস্টও কমে গেছে। এই যে ইস্টবেঙ্গলের একটা প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা, ঘুরিয়ে ফিরিয়ে মনে হয়নি যে আমি কখনো ইস্টবেঙ্গল ক্লাবের সেক্রেটারি হতে পারি? কখনোই না, কখনোই না। এখন তো আরও না, এখন তো কর্পোরেটের যুগ। ইস্টবেঙ্গলের প্রশাসনে যারা আছেন তাদেরই কর্পোরেটরকে পাত্তা দেয় না। কর্পোরেটের সঙ্গে তাল মিলিয়ে যা বলে তাই চলতে হবে। সেই দল আমি নেই। কর্পোরেট যা বলে সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি তা বলছি না, যেহেতু প্রশাসনে সৌরভ গাঙ্গুলি ঢুকেছে, আইএফএতে কিন্তু কোনো ফুটবলারকে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হতে দেখিনি। এখন নন্টু মিত্র, অসীম মিত্র ফুটবল খেলেছেন এরকম ভাবে না, রেপুটেড নাম, কিন্তু সিএবি অন্যান্য জায়গায় কিন্তু খেলোয়াড়রা মানে প্রশাসনে আসছে। তা তো ক্লাব প্রশাসন করতে সমস্যাটা কি ছিল, যেখানে কর্মকর্তারা তোকে ভালোবাসে? একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লাব প্রশাসনে যেতে গেলে অনেক সময় দিতে হয়। 1 নম্বর, আমাদের ভারতীয় ফুটবলের যা অবস্থা, ক্লাবগুলোর, বিশেষ করে ক্লাবগুলোর যে অবস্থা, সেই ক্লাবগুলোতে আর্থিক দুর্নীতিতে ভুগছে। আর্থিক দুর্নীতি যদি ঠিক থাকতো, তাহলে অনেক প্লেয়ার আসতো যারা ক্লাবের সেক্রেটারি হতো বা আইএফএ সেক্রেটারি হতো বা হওয়ার চেষ্টা করতো। পয়সাটা হচ্ছে বড় ব্যাপার। পয়সা যদি আমি এনে দিতে পারতাম, তাহলে হয়তো আমি চিৎকার করতে পারতাম, আমাকে ফুটবল সেক্রেটারি করে দেওয়া দাবি থাকতো। কিন্তু সেটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, বা কোনো প্লেয়ারেরই নেই। না, আজকে যেমন ক্লাবে ইনভেস্টার চলে এসছে, সেটাই তো বলছো। ইনভেস্টার এসে দেখবে তো আগে ক্লাবের কর্মকর্তারা কে, তাদের ক্ষমতা করো। দুটো জিনিস দরকার, একটা ক্ষমতা, একটা পয়সা। ক্ষমতা থেকে বেশি দরকার হচ্ছে পয়সা। অনেক পয়সা জোগাড় দিতে পারতাম প্লেয়াররা, তারা হয়তো তো আর্থিক দিক দিয়ে তুই মানে তুই যথেষ্ট ভালো জায়গায় নেই বলে। আমি কেন, আমরা আজকে ক্রিকেটের যারা আছে, যদি আর্থিক দিক দিয়ে সচ্ছলতা না থাকতো করতো না। না, আজকে সৌরভ গাঙ্গুলিকে তো সিএবিতে ইনভেস্ট করতে হয় না। ক্রিকেটটা এখন এমন জায়গায় গেছে, বিসিসিআই যা ইনভেস্ট করে
বা ক্রিকেট খেলে যা পয়সা আছে মতে ইনভেস্ট করার প্রয়োজনীয়তা নেই তো। আইএফএ তো অবস্থা তো করুণ অবস্থা। আইএফএ পয়সা কোথায়? আমাদের স্টেট অ্যাসোসিয়েশনের পয়সা কোথায়? ক্লাবগুলো তো ইনভেস্টার চলে এসছে, তো তারা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করছে টিমে। ফুটবলের জন্য। হ্যাঁ, তারা যারা ক্লাব কর্মকর্তা যারা আছে তাদেরকেই পাত্তা দেয় না, যতদূর আমি জানি। আচ্ছা, আজকে ইস্টবেঙ্গল ক্লাবের যদি নিতুকে কি যদি পাত্তা দেয়, কোন প্লেয়ার আসবে কোন প্লেয়ার, আমি নিতুকে জিজ্ঞেস করলাম একদিন, অমুক প্লেয়ার জানি না, অমুক প্লেয়ার জানি না। দল গড়ার কাজটা যাদের বুদ্ধিতে আগে ভালো দল তৈরি হতো তারাই জানে না। এটা গেছে। মোহনবাগান দিবসের যত জানে, তবু আমার মনে হয় মোহনবাগান যেহেতু কমিটিতে আছে, কমিটিতে পাত্তা দেয়, ওরাই করে। আচ্ছা, এই ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল না পাওয়া নিয়ে তোর নিজে প্রাক্তন খেলোয়াড় এসে তোর দুঃখ অবশ্যই আছে। আইএসএল এই সময় একটা আমরা পাইনি, দুঃখ লাগবে না? টিম বানানোর ক্ষেত্রে যদি কর্মকর্তা যারা আছেন তাদের যদি সহযোগিতা করতেন তাহলে নিশ্চয়ই একটু ভালো হয়তো আশা করি। এখন আবার আরেকটা সমস্যা এসে গেছে, এজেন্টরা টিম তৈরি করে। হ্যাঁ, বড় সমস্যা। মানে কোন এজেন্ট কোন কর্পোরেটের কাছে ভালো, তাকে কোন প্লেয়ারকে পুশ করছে বুঝতে হবে। কে কোন এজেন্ট কর্পোরেটের সঙ্গে কতটা প্রভাবিত করছে দেখতে হবে। সেদিকে কর্পোরেট সংস্থাগুলো তো স্পোর্টসটা তো ভালো বোঝে না, কিন্তু তাদের হাতেই তো ফুটবল করার দায়িত্ব। হ্যাঁ, তাই করছে, ফুটবল টিম ওরাই করছে। মানে এর জন্য মানে সাফল্য না পাওয়ার পেছনে ইনভেস্টরদের অদূরদর্শিতা আছে। তারা যদি ক্লাব যারা পরিচালনা করেন তাদের সঙ্গে যে সহযোগিতা করতেন, তাহলে আমার মনে হয় এইটা সমস্যার সম্মুখীন হতে হতো। আমি গুটিয়ে নিচ্ছি আমাদের আড্ডাটা বা ইন্টারভিউটা। আমি শেষ প্রশ্নে যাচ্ছি যে সম্প্রতি অস্কারের সঙ্গে গোলকিপার কোচ সন্দীপ নন্দী যে সংঘাত, যার জন্য ফিরে চলে এসেছে অপমান হয়ে, এইটাকে প্রাক্তন গোলকিপার, প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন ক্যাপ্টেন সব মিলে ভাস্কর গাঙ্গুলি কীভাবে দেখছে? একটা ব্যাপার বলি, প্রথম কথা হচ্ছে চিফ কোচকে অস্কার, ওর সাপোর্টিং কোচ হচ্ছে সন্দীপ নন্দী গোলকিপার কোচ। আমি ধরে নিলাম সন্দীপ নন্দী সাজেশনটা ভুল, কিন্তু চিফ কোচ তো অস্কার, উনি সিদ্ধান্ত কে খেলবে কে খেলাবো না, মতামত জারি নাও না কেন, আমি তো মত নিতে পারি, সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু আমি। অস্কারের বোঝা উচিত ছিল কি করবো না করবো। ঠিক উল্টো দিক দিয়ে বলেছে টাইব্রেকার, আমি যা শুনেছি টাইব্রেকার প্র্যাকটিস করানো হয় না, না খুব খারাপ করে। তাহলে টাইব্রেকারের সেই দৃষ্টিতে উনিও দুষ্ট, যিনি পেনাল্টি কিকটা মিস করলেন তাহলে উনি প্র্যাকটিস করেননি। আমি যে মিস করে তাকে দোষ দিচ্ছি, পৃথিবীর অনেক বড় বড় প্লেয়ার হতেই পারে, কিন্তু দায়িত্বটা তোমাকেও নিতে হবে কোচ হিসেবে। এবার সন্দীপ নন্দীর পার্টে বলি, সন্দীপ নন্দী ব্যাপারটা এত মিডিয়ার কাছে না গিয়ে ও যদি ক্লাব অফিসিয়ালদের বলতেন বা যারা ম্যানেজমেন্টে আছে তাদের কাছে বলতেন যে আমার এই ওকে বলেছে, তাহলে সন্দীপ নন্দীর কথা বলার জায়গাটা থাকতো। যেখানে আমরা ওর চিৎকার করতে পারছি না, এই কারণে ও ক্লাব বিরোধী কথাবার্তা কিছু বলে ফেলেছে। তা সত্ত্বেও বলছি যে সন্দীপ নন্দীকে এরকমভাবে বলা অস্কারের উচিত হয়নি। অস্কার যেহেতু কলিগ, তার সঙ্গে সহমর্মিতা থাকা দরকার। আর সন্দীপকে বলি একটু ঠান্ডা মাথায় কোচিংটা যখন করবে ঠান্ডা মাথায় করতে হবে, কারণ ও ইন ফিউচার কোচিং করবে, এত মাথা গরম করলে হবে না। ওর একটু অভিযোগ ফিরে এসে কর্মকর্তাদের বলতে পারত যে আমার সঙ্গে এইগুলো হয়েছে, বলতে পারত। টুর্নামেন্টের
শুরুর আগেই এরকম একটা উক্তি করাটা ওর কাছ থেকে আমি আশা করিনি। আমি শেষ প্রশ্নে যাচ্ছি, যেটা অনেকেই আমাকেও জিজ্ঞাসা করছে, আপনার সঙ্গে ভাস্কর গাঙ্গুলি এত বন্ধুত্ব, আগে পরে মিলিয়ে ৩টে সেরা গোলকিপার, মানে ভাস্কর গাঙ্গুলি আগে এবং পরবর্তীকালে। কঠিন প্রশ্ন। আগে গোলকিপার যারা খেলা রেখেছি, আমার পরে যারা খেলেছে, এই কঠিন প্রশ্ন। আমার দেখা গোলকিপার ৩টে নাম বলা যাবে না, কেন 3টা বলা যাবে না? আমার দেখা গোলকিপার, আমার দেখা, আমি যারা দেখিনি তাদের তো বলতে পারবো না। ঠিক। তরুণ বোস আগে তরুণ ভালো খেলে গেছে। তারপরে যদি বলে দুজনের নাম বলতে হয়, এটা আমার সঙ্গে এক পথ ধরতে পারে, নাও পারে। একজন হচ্ছে হেমন্ত ডোরা, ওকে ও তো হাইলাইটেড না, কিন্তু ভেরি গুড গোলকিপার, স্ট্রং গোলকিপার। সুব্রত পাল, সন্দীপ নন্দী, 3টেকে। অতনুকে এসে অস্কার খেলেছে। অতনুকে আমি একটু ছোট বলছি, আমি যে আমার সঙ্গে বলতে পরে বলছি, সেরকম বললো। অতনু গুড গোলকিপার, ভেরি গুড গোল। খুব কঠিন কাজ। এই যে আমার পরে অতনু, হেমন্ত ডোরা, সন্দীপ নন্দী, সুব্রত পাল, এই 4জনই কোয়ালিটি গোলকিপার। আমার সঙ্গে যে খেলেছে প্রতাপ ঘোষ, বড় গোল, কিন্তু ও ফোকাস নেই। তুই নিজেকে সব মিলিয়ে খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা থেকে কাছের খেলোয়াড়দের কাছে, এবং তোর একটা সবার প্রতি একটা ভালোবাসা রয়েছে, এই জায়গায় নিজেকে জাজ করলে তুই নিজেকে 10-এর মধ্যে কত দিবি? দেখ ভাই, আমি নিজেকে জাজ করি, আমি জাজ করার লোক আমি না। আমার সবসময় মনে হয় আমার আরো কিছু ভালো করা উচিত ছিল, তো জাজ বাজ করতে পারবো না। এইটুকু বলতে পারি যে সোজা কথা সোজা হয়ে বলা উচিত। তার জন্য কে রাগ করলো, কে দুঃখ করলো, আমার কিচ্ছু যায় আসে না। এই যে একটু যেটা বললি সন্দীপ নন্দী ওখানে, আমি সন্দীপ নন্দী সুবর্ণ দিয়ে বলছি যে ওকে আরো অনেক দূর যেতে হবে। আমার কিছু অভিযোগ তোর সঙ্গে যদি থাকে, একটা বড় একটা জায়গা আছে। এই যে আজকে যে টাচউড, আর যদি আমরা সবাই চাইবে সুপার কাপ চ্যাম্পিয়ন হোক, সুপার কাপ যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, সন্দীপ নন্দী যে কথাটা বলেছে আমি শুনেছি, আমার সবার কথা হয়নি, শুনেছি ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারবে না, শুনেছি। কিন্তু আমি শুনিনি, শুনেছি আমি। তাহলে কোন জায়গায় চলে যাবে? সেই ধরনের মতামত দিয়েছে কিনা আমি কোন প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়ায় আমি শুনেছি, কথা আমি শুনেছি। এই যে কথাগুলো, ওকে একটু সংযম নিতে হবে। কোচিং লাইনে যেতে গেলে তোমাকে অনেক বড় কোচিং বিতর্কে পড়া আগে ভাবতে হবে তোমাকে, নাহলে আমার মতো অবস্থা হবে। তোর কি অবস্থা আছে? তর্ক করি, মুখে বলে দিই, একটু বিতর্কিত হয়ে যায় মাঝে মাঝে। সন্দীপ নন্দীকে আমার ছোট ভাইয়ের মতো। আমি চাইবো ও মন প্রান্তে কোচিংটা শিখেছে, ভালো গোলকিপিং করেছে, কোচিং কোর্স পাস করেছে, ও আরো মন দিয়ে কোচিং, ভালো কোচিং করে। আর অস্কার ব্রুজকে একটাই কথা বলবো, নিজে হেড অফ দ্য কোচ, টিমের হেড কোচ, তার মধ্যে এসব কথা শোভনীয় না। এবং তার আমি আগেও একটা ম্যাচ দেখেছি ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে, ইস্টবেঙ্গল নাম দেয়, এই তিরিতে অপোনেন্ট কোচের দিকে যাওয়াটা এটা ভালো লক্ষণ না। এটা কোচের থেকে আমরা আশা করতে পারি না। আমি অ্যাপিল করতে পারি, রেফারির কাছে বলতে পারি, অপোনেন্ট কোচিং ধীরে যাবো কই, সেই মোহনবাগানের সঙ্গে যে দেশীয় কোচ, তাতে কোথায় তেড়ে যায়নি। তোমাকে ভাবতে হবে, তুমি হেড কোচ, তুমি টিমের দায়িত্বে আছো, তোমাকে সবাইকে নিয়ে আমি ধরে নেব তোকে সন্দীপ নন্দী ভুল করেছে, তা তুমি তাকে নেমে সবার সামনে অপমান করবে কেন? তাকে তুমি খারাপভাবে এক্সপোজ করবে লোকের সামনে। সেই নিয়েই তো এত কথা, এত বিতর্ক, এত কথাবার্তা উঠছে বা চলছে। আমি অস্কারকেও বললাম, সন্দীপকেও বললাম, এই কারণে বললাম দুজনের কোচিং করতে তো হবে। তোমরা দুজনেই করতে হবে, জড়িয়ে পড়ো। তুমি তো
ওর সঙ্গে ঠিক আছে হয়ে গেছে। আর টাই ব্রেকার তো এনিবডিজ ম্যাচ। তাই তো। এবার এখানে যদি দেবজিৎ একটা বার সেভ করে দিত, তখন ক্রেডিটটা কে নিত? এটা তখন সন্দীপ হতো না, পেত না, অস্কার পেত। আপনারা এতক্ষণ আমাদের ইন্টারভিউ শুনছিলেন যে ভাস্কর গাঙ্গুলী নিজেকে বিতর্কিত মনে করছে, কিন্তু একটা বিতর্কিত কথাবার্তা বলেননি এখন পর্যন্ত। নিজেকে এখন যথেষ্ট বুদ্ধি নিয়ে জানে ভালো করে বিতর্কের ফাঁদে পা দেওয়া ঠিক না। না, আমার বন্ধু শরৎ চক্রবর্তী চিরদিন কি করে বিতর্কে যায় সে চেষ্টা করে। আমি তখন যে কথা বলতো এখন একই কথা বলি। দীর্ঘদিনের বন্ধু এইসব কথা বলতে আমি পারি, আমার সেই একটা আছে বলেই বললাম যে বিতর্কিত কথাবার্তা বলে ভারতবর্ষে ফুটবলের মান উন্নয়ন হবে না। ঠিক, আমি চাইছিও না যে এটা যতটুকু যা আমাদের আড্ডা ইন্টারভিউ। আরেকটি কথা বলি, ভারতবর্ষের ফুটবলে যে টেকনোলজি বলছিলি, যে ভারতবর্ষের ফুটবলের উন্নতিটা হবে কি? আসল প্রশ্ন হলো তুই করলি না ফেডারেশনকে নিয়ে, ফেডারেশন ফুটবল, ভারতের ফুটবলকে নিয়ে। ওটা এই তর্ক চলতে থাকবে এই কারণে যে ফেডারেশন যেভাবে। আমি একটা কথা বলি, আজকে বিসিসি আজকে অতীতে যখন তুই খেলতাম বা তুই যখন সঙ্গে উঠতি, তখন একটা ব্যাপার ছিল 4 মাস ক্রিকেট হতো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন সারা বছর ক্রিকেট পারলে বছরটা যদি 14 মাসের হতো তাহলে ক্রিকেট চলতো। আর আমাদের সময় আগে বা তারপরে সারা বছর ফুটবলটা হতো। আমার ক্রিকেটের ওইদিকে নাগজি, বরদলৈ, সিকিম গোল্ড কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, এয়ারলাইন্স কাপ, কলিঙ্গ কাপ, কত খেলা হতো, সব বন্ধ করে দিয়েছে। আর যেটুকু হয় নাম অবস্থা। তো এটা হচ্ছে ফারাক, ডিফারেন্সটা হচ্ছে এইখানটায়। অ্যাচিভমেন্ট না করলে, সাকসেস না পেলে তোমার ফুটবলের উন্নতি হবে না। তার জন্য একটা কথা শুনি, ক্যালেন্ডার তৈরি, আর 20 বছর ধরে ক্যালেন্ডারই হচ্ছে। ভারতবর্ষে ফুটবলের উন্নতি করতে গেলে ফুটবলাররা যদি কোয়ান্টিটি না আসে তাহলে কোয়ালিটি বাড়বে না। আজকে ক্রিকেটে 3-4টে ক্রিকেট তৈরি হচ্ছে, ওরা যদি পারে, এখন বলবি পয়সা আসে তখনই যখন সাকসেস আসে। তা আগামী দিন এই যে আক্ষেপ নিয়ে ভাস্কর এই কথাগুলো বললো যে সত্যি কোনো উন্নতি, ফুটবলের যে উন্নতিটা, ক্রিকেট যেদিক তত্তর করে যেভাবে উঠে গেছে। তো আরেকটা কথা বলি, এই দুর্দিনেও সাচি স্পোর্টস, কর্ণধার রাহুল টোরি, চেয়ারম্যান তোমার ঘোষালের নেতৃত্বে যে বিএসএল টুর্নামেন্ট করছে, চেষ্টা করছে বাংলার ফুটবলকে একটা নতুন দিশা দেখানো। এরকম যদি সবাই এগিয়ে আসে, এদের কিছু হলেও হতে পারে। এরা একটা পথের নিশানা দেখাচ্ছে এবং আমাদের বিশ্বাস এইভাবে যদি সবাই এগিয়ে আসে, সত্যি ঠিকই বলেছে ভাস্কর যে দায়িত্ব সবাইকে নিতে, শুধু ফেডারেশনকে আইএফএ দায়িত্ব নিয়ে বসে থাকবে তা নয়, প্রত্যেকে এগিয়ে আসতে হবে নিজস্ব চিন্তা ভাবনা দিক থেকে। বিশেষ করে কর্পোরেট হাউসগুলোকে, তাদের টাকা আছে, তারা পারে এর গ্রাস রুট থেকে খেলোয়াড় তৈরি করে। যে চিন্তা ভাবনা সাচি স্পোর্টস করছে, এটা যদি সাকসেস হলো বিশাল, এদের দেখে আগামী দিনে আরো যে কর্পোরেট সংস্থা এগিয়ে আসবে। ক্রিকেটও তাই হতো, আসতো না তো পরে আসলো। এরা যে পদ্ধতিটা নিয়েছে সবার সাপোর্ট করা উচিত। আমরা তো সাপোর্ট করার চেয়ে বেশি পিছন দিয়ে টেনে ধরি। দেখা যাক, আমরা প্রত্যেকটা শুরু হয়েছে, সাচি শুরু করেছে, আশা করি যে বাকি আরও অনেক কর্পোরেট সংস্থা এগিয়ে আসবে, ভাস্করের স্বপ্ন পূর্ণ হবে, খেলোয়াড় উঠে আসবে। আমাদের এই পর্বে আমরা ইন্টারভিউ এখানে শেষ করছি। আবার যখন কোনো পরিস্থিতি আসবে ভাস্করের কাছে আসবো। নমস্কার।